আপনি কি জানেন আপনার মস্তিষ্ক প্রতিদিন হাজার হাজার সিদ্ধান্ত নেয়, কিন্তু সেগুলোর বেশিরভাগই আসলে পুরোপুরি যুক্তিবাদী না। আমরা ভাবি আমরা খুব লজিক্যাল মানুষ, কিন্তু বাস্তবে আমাদের মস্তিষ্ক প্রতিনিয়ত শর্টকাট নিচ্ছে, ভুল করছে, আর অনেক সময় আমাদের নিজেকেই বোকা বানিয়ে দিচ্ছে। কখনো কি ভেবেছেন কেন আপনি জানেন কোনটা সঠিক, তবুও ভুল কাজটা করে ফেলেন? কেন একই ভুল বারবার রিপিট হয়? কেন কিছু মানুষ খুব সহজে আপনাকে প্রভাবিত করতে পারে? এই সবগুলোর উত্তর লুকিয়ে আছে আপনার নিজের মাথার ভেতর, আপনার নিজের চিন্তার ধরনে। পজিটিভ সময় চ্যানেলে আজকে কথা বলবো এমন একটা বই নিয়ে যেটা মানুষের চিন্তা ভাবনা, সিদ্ধান্ত নেওয়া আর আচরণ বোঝার ক্ষেত্রে এক ধরনের বিপ্লব এনেছে। বইটির নাম থিঙ্কিং ফাস্ট অ্যান্ড স্লো, লেখক নোবেল পুরস্কার প্রাপ্ত মনোবিজ্ঞানী ড্যানিয়েল কানেম্যান। এটা শুধু একটা থিওরি বই না, বরং যেন আপনার মাথার ভেতর কাজ করা মেশিনের ইউজার ম্যানুয়াল। এই সামারিতে সহজ ভাষায় দেখব আপনার মস্তিষ্ক কিভাবে চিন্তা করে, কোথায় কোথায় ভুল করে, আর কিভাবে একটু সচেতন হয়ে আমরা অনেক ভালো সিদ্ধান্ত নিতে পারি। দ্রুত চিন্তা আর ধীর চিন্তা। কানেম্যান বলেন আমাদের মস্তিষ্কের চিন্তার দুটো সিস্টেম আছে। ধরুন নাম দিলাম সিস্টেম 1 দ্রুত চিন্তা আর সিস্টেম 2 ধীর চিন্তা। দ্রুত চিন্তা কাজ করে একদম অটোমেটিকভাবে। রাস্তা পার হওয়ার সময় হঠাৎ গাড়ি আসতে দেখে লাফ দিয়ে সরে যাওয়া, কারো মুখ দেখে 1 সেকেন্ডের মধ্যে ভালো খারাপ ধারণা করা, কোনো সহজ যোগ বিয়োগ করা, এগুলো সব দ্রুত চিন্তার কাজ। এটা খুব দ্রুত, কম এনার্জি খরচ করে আর অনেক ক্ষেত্রে খুব কাজে লাগে। কিন্তু সমস্যা হলো এই সিস্টেম শর্টকাট ব্যবহার করে, অনেক অনুমান করে, আর সেই কারণে খুব সহজেই ভুল করে। ধীর চিন্তা হলো সেই সিস্টেম যেটা দিয়ে আমরা সচেতনভাবে চিন্তা করি। জটিল গাণিতিক হিসাব করা, বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়া, ভবিষ্যতের প্ল্যান করা, কোনো যুক্তি ভালোভাবে যাচাই করা। এই সিস্টেম অনেক বেশি নির্ভুল কিন্তু অলস, এনার্জি খায় বেশি। তাই মস্তিষ্ক চেষ্টা করে যত কম সম্ভব এই সিস্টেমকে চালু করতে। বাস্তবে কি হয়? আমাদের জীবনের বেশিরভাগ সময় চালায় দ্রুত চিন্তা, কারণ সেটাই আরামদায়ক, সহজ, কম এনার্জি লাগে। ধীর চিন্তা তখনই আসে যখন আমরা জোর করে ডেকে আনি। পরীক্ষার সময়, ইন্টারভিউর প্রস্তুতিতে, বড় সিদ্ধান্তের সময়। এজন্যই আমরা প্রায়ই এমন সিদ্ধান্ত নেই যা পরে দেখে মনে হয় আর একটু ভেবেচিন্তে নিলেই পারতাম। ব্যাট আর বল, মস্তিষ্কের ফাঁদ। একটা ছোট উদাহরণ ধরা যাক। প্রশ্নটা অনেকেই শুনেছেন। একটা ব্যাট আর একটা বল মিলে দাম 110 টাকা। ব্যাটটি বলের চেয়ে 100 টাকা বেশি দামি। বলের দাম কত? বেশিরভাগ মানুষ মুহূর্তের মধ্যে বলে ফেলেন 10 টাকা। শুনতে খুব স্বাভাবিক লাগে, তাই না? কিন্তু এটা ভুল। সঠিক উত্তর 5 টাকা। বল 5 টাকা হলে ব্যাট 105, মোট 110। এখানে কি হলো? দ্রুত চিন্তা শর্টকাট নিল, 110 থেকে 100 বাদ দিল, বলল 10। ধীর চিন্তা যদি 1 সেকেন্ডও কাজ করত তাহলে হিসাবটা মিলিয়ে নিত। কিন্তু আমরা যেহেতু এটা তো সহজ বলে ধরে নিলাম, তাই ধীর চিন্তাকে ডাকার প্রয়োজনই মনে করলাম না। এই ধরনের অসংখ্য ছোট ভুল প্রতিদিন আমাদের সিদ্ধান্তে ঢুকে যায়। মস্তিষ্কের অলসতা আর হিউরিস্টিক। আমাদের মস্তিষ্ক মূলত অলস, মানে অপ্রয়োজনীয় কষ্ট করতে চায় না। গভীরভাবে চিন্তা করা, যুক্তি খাটানো, তথ্য জোগাড় করা, এগুলো সবই এনার্জি খাওয়া কাজ। তাই মস্তিষ্ক শর্টকাট বা হিউরিস্টিক ব্যবহার করে। হিউরিস্টিক মানে মানসিক শর্টকাট, দ্রুত সিদ্ধান্ত নিতে সাহায্য করে, কিন্তু প্রায়ই ভুল জায়গায় নিয়ে যায়। একটা জনপ্রিয় হিউরিস্টিক হলো যা সহজে মনে পড়ে সেটাই বেশি গুরুত্বপূর্ণ বা বেশি ঘটে। ধরুন আপনাকে জিজ্ঞেস করা হলো বিমান দুর্ঘটনায় বেশি মানুষ মারা যায় নাকি সড়ক দুর্ঘটনায়? অনেকেই বলবে বিমান, কারণ বিমান দুর্ঘটনা হলেই সেটা বড় খবর হয়, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, আমাদের মনে শক্ত করে বসে যায়। কিন্তু বাস্তবে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা
অনেক বেশি। শুধু বিমানের ঘটনা আমাদের মাথায় বেশি থাকে বলে আমরা ভুল ধারণা তৈরি করি। বাংলাদেশি উদাহরণ নিন। কেউ যদি প্রতিদিন নিউজে কেবল চুরি, খুন, প্রতারণা এসবই দেখে, তার মনে হতে পারে সবাই খারাপ হয়ে গেছে। অথচ বাস্তবে ভালো কাজ, ভালো মানুষ, নর্মাল ঘটনা নিউজেই আসে না। মস্তিষ্ক সহজে মনে থাকা ঘটনাকে বাস্তবতার পুরো ছবি ধরে নেয়। এটাও এক ধরনের মানসিক ফাঁদ। আরেকটা হিউরিস্টিক হলো নোঙর বা অ্যাঙ্করিং। ধরুন আপনি একটা দোকানে গেলেন, জ্যাকেটের দাম প্রথমে বলল 5,000 টাকা, দরদাম করতে করতে 3,200-তে নামালেন। আপনার মনে হবে দারুণ ডিল করলাম, কিন্তু হতে পারে এই জ্যাকেটের বাজার দরই 2,500 টাকা। আপনার মস্তিষ্ক শুরুতেই 5,000 টাকায় নোঙর হয়ে গেছে, তাই সেটার তুলনায় 3,200 ভালো মনে হচ্ছে। ব্যবসায়ীরা, সেলস পেজ, ই কমার্স সবাই এই অ্যাঙ্করিং ব্যবহার করে। আত্মবিশ্বাস, আমি তো গড়ের চেয়ে ভালো। আমাদের আরেক বড় ভুল হলো অতি আত্মবিশ্বাস। প্রায় সব জায়গায় গবেষণা দেখায় মানুষ নিজের দক্ষতাকে গড়ের চেয়ে উঁচু ধরে। যেমন ড্রাইভিংয়ের ক্ষেত্রে বেশিরভাগ মানুষ মনে করে আমি গড় ড্রাইভারের চেয়ে ভালো, অথচ গাণিতিকভাবে সবাই গড়ের উপরে হতেই পারে না। বাংলাদেশের চাকরি বা ব্যবসার ক্ষেত্রেও একই জিনিস দেখা যায়। নতুন উদ্যোক্তা ভাবেন আমার প্ল্যান আলাদা, আমি ফেল করব না। অথচ পরিসংখ্যান বলে নতুন ব্যবসার বড় অংশ প্রথম কয়েক বছরের মধ্যে ব্যর্থ হয়। কিন্তু আমাদের মস্তিষ্ক নিজের পরিকল্পনা আর ইচ্ছাশক্তিকেই বেশি গুরুত্ব দেয়। অতি আত্মবিশ্বাসের একটা উৎস হলো আমাদের স্মৃতির পক্ষপাত। আমরা আমাদের সাফল্যগুলো খুব ভালো মনে রাখি আর ব্যর্থতাগুলো ভুলে যেতে চাই। সফল হলেই বলি আমি পারি বলে পেরেছি, ব্যর্থ হলেই বাহ্যিক দোষ খুঁজি। সময় খারাপ ছিল, সাপোর্ট পাইনি, মার্কেট খারাপ। এইভাবে আমরা নিজেদের একটি অতিরঞ্জিত ভালো ছবি তৈরি করি, আর সেই ভুয়া ইমেজের উপর দাঁড়িয়ে পরের সিদ্ধান্ত নেই। ক্ষতির বিমুখতা, হারানোর ব্যথা পাওয়ার আনন্দের চেয়ে বেশি। আমরা লাভ আর ক্ষতিকে সমানভাবে দেখি না। গবেষণা বলছে 100 টাকা হারানোর কষ্ট প্রায় 200 টাকা পাওয়ার আনন্দের সমান। মানে ক্ষতির প্রভাব দ্বিগুণ শক্তিশালী। তাই মানুষ সাধারণত ক্ষতি এড়াতে বেশি আগ্রহী, লাভ করতে নয়। 2টা অপশন ভাবুন। 1, নিশ্চিতভাবে 500 টাকা পাবেন। 2, 50% সম্ভাবনা 1,000 টাকা পাবেন। 50% সম্ভাবনা কিছুই পাবেন না। দুইটারই গড় মান 500। কিন্তু বেশিরভাগ মানুষ নিশ্চিত 500 বেছে নেয়। লাভের ক্ষেত্রে আমরা ঝুঁকি এড়াতে চাই। কিন্তু উল্টোভাবে দেখুন, 1, নিশ্চিতভাবে 500 টাকা হারাতে হবে। 2, 50% সম্ভাবনা 1,000 হারাবেন। 50% সম্ভাবনা কিছুই হারাবেন না। এখানে বেশিরভাগ মানুষ দ্বিতীয় অপশন বেছে নেয়। ক্ষতির ক্ষেত্রে আমরা ঝুঁকি নিতে রাজি হয়ে যাই, শুধু হয়তো বাঁচব এই আশায়। এই স্বভাব আমাদের বিনিয়োগ, ব্যবসা, জুয়া, এমনকি ব্যক্তিগত সম্পর্কেও অনেক অদ্ভুত সিদ্ধান্তের দিকে ঠেলে দেয়। পুরনো চাকরি, পুরনো ব্যবসা, পুরনো সম্পর্ক ছাড়তে পারি না, শুধু যা আছে হারাবো এই ভয়ে। স্মৃতির ফাঁদ, পিক অ্যান্ড রুল। আমরা মনে করি আমরা পুরো অভিজ্ঞতাকে ন্যায়সঙ্গতভাবে মনে রাখি। বাস্তবে আমাদের স্মৃতি কোনো ঘটনা বিচার করে মূলত 2টা জিনিস দিয়ে, সবচেয়ে তীব্র মুহূর্ত আর শেষের মুহূর্ত। ধরুন আপনি 7 দিনের একটা ট্যুরে গেলেন। 5 দিন নর্মাল, 1 দিন দারুণ সুন্দর অভিজ্ঞতা, আর শেষ দিনে একটু নেগেটিভ ঘটনা হলো। অনেক সময় শেষ দিনের সেই নেগেটিভ অভিজ্ঞতা পুরো ট্যুরের স্মৃতিকে মোটামুটি করে দেয়। আবার উল্টোটাও হয়, ট্যুরের বেশিরভাগ সময় ঠিকঠাক, শেষ দিন খুব ভালো কিছু হলে পুরো ট্যুরকে দুর্দান্ত মনে হয়। আমরা পুরো ডুরেশনের গড়, কষ্ট, আনন্দ হিসাব করি না, শুধু পিক আর এন্ড আমাদের স্মৃতিতে বসে যায়। এটা ডাক্তারি, সার্ভিস, ইভেন্ট, এমনকি সম্পর্কেও কাজ করে। শেষ কিভাবে হলো আর মাঝখানে সবচেয়ে তীব্র মুহূর্ত কেমন ছিল, এগুলো ভবিষ্যতের সিদ্ধান্তে বিশাল প্রভাব ফেলে। সম্ভাবনা আর পরিসংখ্যান নিয়ে আমাদের ভুল। সংখ্যা আর সম্ভাবনার ব্যাপারে আমরা স্বভাবতই দুর্বল। আমরা ছোট নমুনা থেকে বড় সিদ্ধান্ত নেই।
ধরুন একটা ছোট ক্লিনিকে প্রতিদিন 15টা বাচ্চা জন্মায় আর বড় হাসপাতালে 45টা। প্রশ্ন, কোন জায়গায় বেশি সম্ভব, একদিনে 60% বা তার বেশি ছেলে শিশু জন্মানো? সঠিক উত্তর ছোট ক্লিনিকে, কারণ ছোট নমুনায় উত্থান পতন বেশি হয়। কিন্তু সাধারণভাবে আমরা ভাবি 2 জায়গাতেই সমান হবে। এই ভুলের কারণে আমরা ছোট ছোট সফলতা দেখে ধরে নিই আমার ফর্মুলা কাজ করছে, অথচ হয়তো ওগুলো কেবলই ভাগ্য ছিল। কয়েকটা ভালো ইউটিউব ভিডিও গেলেই ভাবি এখান থেকে সবই চলবে। কয়েকটা লস দেখি মনে করি এই মার্কেট বা নিশ কাজ করছে না। গড়ের দিকে ভিড়ে যাওয়ার নিয়ম আমরা বুঝি না, তাই যেখানে শুধুই স্বাভাবিক ওঠানামা সেখানে আমরা কারণ ফলাফল বানিয়ে ফেলি। গল্প বানানোর প্রবণতা আর পশ্চাৎদৃষ্টির পক্ষপাত। আমাদের মস্তিষ্ক এলোমেলো ঘটনার মধ্যেও গল্প খুঁজে, কারণ বানায়। কোনো ঘটনা ঘটার পর আমরা খুব সুন্দর একটা ব্যাখ্যা বানিয়ে ফেলি। এটাকেই বলে হাইন্ডসাইট বায়াস বা আগে থেকেই জানতাম টাইপ মানসিকতা। কোনো কোম্পানির শেয়ার হঠাৎ খুব বেড়ে গেল, পরে বিশেষজ্ঞরা ব্যাখ্যা দেবে ম্যানেজমেন্ট ভালো ছিল, প্রোডাক্ট স্ট্রং ছিল, তাই তো বাড়ল। কিন্তু তার আগে ঠিকভাবে কেউ বলতে পারে না কে বাড়বে আর কে বাড়বে না। একটা পরীক্ষা বা ইন্টারভিউ খারাপ হলে আমরা সহজে একটা গল্প বানাই, কারণ এটা তাই ওটা। কিন্তু অনেক সময় এগুলো পরের দিক থেকে বানানো ব্যাখ্যা, সত্যিকারের আগাম প্রেডিকশন না। এই প্রবণতা আমাদের অতিরিক্ত আত্মবিশ্বাসী করে। আমরা ভাবি আমি তো বুঝেছিলাম, আগেই জানতাম, তাই পরের বারও ভাবি আমরা ভবিষ্যৎ অনুমান করতে পারবো। বাস্তবে ভবিষ্যৎ অনেক বেশি আনসার্টেন, আর আমাদের মাথা অনেক বেশি সীমাবদ্ধ। কিভাবে ভালো সিদ্ধান্ত নেব? এখন প্রশ্ন, এত সব ভুল জেনে আমাদের কাজ কি? কিভাবে প্র্যাকটিক্যালি ভালো সিদ্ধান্ত নেওয়া যায়? 1. সচেতনতা বাড়ান। প্রথম ধাপই হলো অ্যাওয়ারনেস। আপনি এখন জানেন দ্রুত আর ধীর চিন্তার পার্থক্য, হিউরিস্টিক, অতি আত্মবিশ্বাস, ক্ষতির বিমুখতা ইত্যাদি আছে। যখন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন, নিজেকে প্রশ্ন করুন, আমি কি শুধু গাট ফিলিং দিয়ে সিদ্ধান্ত নিচ্ছি, নাকি একটু থেমে ভাবছি? কোথাও কি নোংর হয়ে গেছি? আমি কি শুধু সহজে মনে পড়া উদাহরণের উপর নির্ভর করছি? 2. অন্যের নিরপেক্ষ মতামত নিন। আমরা নিজের ভুল কম দেখি, কিন্তু বাইরের কেউ সহজে ধরে ফেলতে পারে। বড় সিদ্ধান্তের আগে এমন কারো সাথে বসুন যিনি সরাসরি লাভ ক্ষতির অংশীদার না। তাকে বলুন, তুমি ধরে নাও আমি ভুল করছি, কোথায় ভুল হতে পারে বলো তো। এই অ্যাটিটিউড অনেক ভুল থেকে বাঁচায়। 3. ডেটা আর বাস্তব তথ্যকে গুরুত্ব দিন। শুধু অনুভূতি দিয়ে সিদ্ধান্ত না নিয়ে যতটা সম্ভব তথ্য নিন। বাজার পরিসংখ্যান, আগের অভিজ্ঞতা, অন্যদের কেস স্টাডি। হ্যাঁ, সব জায়গায় ডেটা পাওয়া যায় না, কিন্তু যতটা সম্ভব ডাটা ইনফর্মড হওয়া ভালো। 4. ছোট এক্সপেরিমেন্ট করুন। বড় ঝুঁকির আগে ছোট স্কেলে ট্রাই করুন। নতুন ব্যবসা, নতুন কন্টেন্ট টাইপ, নতুন স্ট্র্যাটেজি সবই প্রথমে পাইলট হিসেবে ছোট আকারে পরীক্ষা করতে পারেন। এতে ঝুঁকি কমে আর বাস্তব ফিডব্যাক থেকে শেখা যায়। 5. নিজের সিদ্ধান্ত লিখে রাখুন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের আগে সংক্ষেপে লিখে রাখুন, আমি কি করতে যাচ্ছি, কেন করছি, কি ফল আশা করছি। 3 থেকে 6 মাস পরে ফিরে গিয়ে দেখুন আসলে কি হলো। এতে আপনি নিজের চিন্তার প্যাটার্ন চিনতে পারবেন। কোথায় আত্মবিশ্বাসী হয়েছিলেন, কোথায় ভয় পেয়ে পিছিয়ে গিয়েছিলেন বুঝতে পারবেন। সুখ, অভ্যাস আর দৈনন্দিন জীবন বইটা আরেকটা গুরুত্বপূর্ণ জায়গায় বলে, আমরা প্রায় ভুল জিনিসের পিছনে ছুটি সুখের আশায়। আমরা ভাবি আরও টাকা, ভালো গাড়ি, বড় বাড়ি মানে বেশি সুখ। বাস্তবে দেখা যায় একটা লেভেল পর্যন্ত টাকা দরকার, কিন্তু তারপরের বাড়তি টাকায় সুখের গ্রাফ অনেকটা ফ্ল্যাট হয়ে যায়, কারণ আমরা খুব দ্রুত নতুন অবস্থার সাথে অভ্যস্ত হয়ে যাই। এটাকে বলে হেডোনিক অ্যাডাপ্টেশন। নতুন ফোন, নতুন গাড়ি, নতুন ফার্নিচার প্রথম দিকে দারুণ লাগে, কিন্তু পরে নর্মাল হয়ে যায়। আসল সুখ বেশি আসে ভালো সম্পর্ক থেকে, মানসিকভাবে অর্থপূর্ণ কাজ থেকে, নতুন অভিজ্ঞতা থেকে, আর নিজের ভ্যালুর সাথে ম্যাচ করে চলা জীবন থেকে। এছাড়া আমরা অনেক সময় মনে করি আরাম মানে সুখ,
সোশ্যাল মিডিয়া স্ক্রল, এলোমেলো ভিডিও দেখা, অনন্ত সিরিজ দেখা এগুলো সাময়িক আরাম দেয়, কিন্তু প্রায়ই দিনের শেষে ফাঁকা লাগে। বরং যেখানে আমরা অ্যাক্টিভলি এঙ্গেজড থাকি, যেমন শেখা, সৃজনশীল কাজ, শারীরিক অ্যাক্টিভিটি, মিনিংফুল প্রজেক্ট, সেখানেই আমরা দীর্ঘমেয়াদী সন্তুষ্টি বেশি পাই। কাজ, ফোকাস আর উৎপাদনশীলতা, আমরা অনেকেই মাল্টিটাস্কিং নিয়ে গর্ব করি, কিন্তু গবেষণা দেখায় একসাথে অনেক কিছু করতে গিয়ে আসলে প্রোডাক্টিভিটি কমে। আমাদের মস্তিষ্ক বারবার কাজ বদলাতে গিয়ে টাইম আউট খায়, বারবার রিফোকাস করতে গিয়ে এনার্জি খরচ হয়। ভালো কাজের জন্য দরকার ডিপ ওয়ার্ক, নির্দিষ্ট সময়ের জন্য সব ডিস্ট্রাকশন বন্ধ করে একটিমাত্র কাজ করা, ফোন সাইলেন্ট, নোটিফিকেশন অফ, সোশ্যাল মিডিয়া থেকে দূরে রেখে কিছু সময় শুধু এক জিনিসে ডুবে থাকা। কম সময় বেশি ভালো কাজ করার এটি অন্যতম সেরা উপায়। সাথে বিশ্রামও খুব গুরুত্বপূর্ণ। ঘুম, ছোট বিরতি, হাঁটা, ব্যায়াম এগুলো শুধু শরীর না, মস্তিষ্ককেও রিচার্জ করে। ক্লান্ত মাথা দিয়ে নেওয়া সিদ্ধান্ত প্রায়ই দ্রুত চিন্তার ফাঁদে পড়ে। সম্পর্ক, তর্ক আর নিশ্চিতকরণ পক্ষপাত, অন্যদের সাথে কথা বলা, তর্ক করা, সিদ্ধান্ত নেওয়ার সময় আরেকটা বড় সমস্যা আসে, কনফার্মেশন বায়াস। আমরা সাধারণত যে তথ্য আমাদের আগের বিশ্বাসকে সাপোর্ট করে তা বেশি দেখি বা মেনে নেই, আর বিপরীত তথ্যকে এড়িয়ে যাই বা গুরুত্ব কম দেই। তর্কের সময় প্রায়ই আমরা জিততে চাই, বোঝাতে চাই, ফলে সত্যিকারের বোঝার চেষ্টা করি না। ভালো যোগাযোগের জন্য দরকার অন্যের কথা মন দিয়ে শোনা, বুঝতে চেষ্টা করা সে কেন এভাবে ভাবছে বা বলছে, নিজের ভুল হওয়ার সম্ভাবনাও মাথায় রাখা। এভাবে কথা বলতে পারলে সম্পর্ক গভীর হয়, ভুল বুঝাবুঝি কমে এবং নিজের চিন্তাও উন্নত হয়। সব কিছুর সার কথা সচেতন চিন্তার অভ্যাস। এই বই থেকে সবচেয়ে বড় 3টা শিক্ষা। 1, আপনার মস্তিষ্ক অসাধারণ, কিন্তু নিখুঁত নয়। এটা শর্টকাট ব্যবহার করে, অলস হয়, ভুল করে, আর সেটা স্বাভাবিক। এটা স্বীকার করলেই আপনি নম্র থাকবেন, সতর্ক থাকবেন আর উন্নতির সুযোগ রাখবেন। 2, গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে ধীর চিন্তাকে ডাকুন। সব কিছুতে ধীর চিন্তা চালু করে রাখা সম্ভব না, দরকারও না, কিন্তু যখন চাকরি, বিয়ে, ব্যবসা, বড় টাকা, সম্পর্ক, লাইফস্টাইল এসব নিয়ে সিদ্ধান্ত নেবেন, তখন সচেতনভাবে থামুন, ভাবুন, প্রশ্ন করুন, অন্যের মতামত নিন। 3, ছোট ধারাবাহিক উন্নতি জীবন বদলে দেয়। একদিনে কেউ পারফেক্ট চিন্তাবিদ হয়ে যায় না, কিন্তু যদি প্রতিদিন সামান্য সচেতন হওয়ার চেষ্টা করেন, দিনের শেষে ভাবেন আজ কোথায় দ্রুত চিন্তার ফাঁদে পড়েছি, সিদ্ধান্ত লিখে রাখেন আর পরে রিভিউ করেন, নিজের ভুল দেখে নিজেকে দোষ না দিয়ে শেখার সুযোগ ধরেন, তাহলে কয়েক মাস, কয়েক বছর পরে দেখবেন আপনি অনেক বেশি শান্ত, স্থির আর বুদ্ধিদীপ্তভাবে জীবনকে হ্যান্ডেল করতে পারছেন। আপনার মস্তিষ্ক নিখুঁত না, কিন্তু অবিশ্বাস্যভাবে শক্তিশালী। এটা শিখতে পারে, বদলাতে পারে, আগের ভুল থেকে উন্নতি করতে পারে। থিঙ্কিং ফাস্ট অ্যান্ড স্লো বইয়ের মূল বার্তা হলো নিজের চিন্তা সম্পর্কে চিন্তা করা শিখুন। আপনি কিভাবে ভাবেন, কোথায় ভুল করেন, কিভাবে ভালো করতে পারেন, এই অ্যাওয়ারনেসটাই আপনার জীবনের সবচেয়ে বড় গেম চেঞ্জার হতে পারে। যদি এই সামারি থেকে একটা জিনিসও মনে রাখতে চান, সেটা হলো গুরুত্বপূর্ণ মুহূর্তে একটু থামুন, দ্রুত চিন্তাকে পাশ কাটিয়ে ধীর চিন্তাকে ডাকুন, আর নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি এখন সত্যি ভেবে সিদ্ধান্ত নিচ্ছি, নাকি শুধু অভ্যাস আর অনুভূতির ওপর ভর করে রয়েছি। এই এক প্রশ্ন নিয়মিত করলে আপনার সিদ্ধান্ত আর জীবন দুইটাই বদলে যাবে।